পুলিশ ফাইল। আপনারা প্রত্যেকেই দেখলেন কিভাবে এক নাবালিকা মেয়েকে হতে হলো মানুষরূপী এই জানোয়ারটার হাতে শিকার। সমাজে প্রতিদিন বেড়েই চলেছে এই নক্কারজনক ঘটনা। মুখ চাপা অসহায় মেয়েটা অনেকক্ষণ চেষ্টা করেও পারল না নিজেকে বাঁচাতে। ঘটনাটি ঘটেছে বাগদা থানার একটি অঞ্চলে। আসুন জেনে নি কে এই সীমা, ঠিক কি কি ঘটেছিল তার জীবনে, আর কেনই বা তাকে হতে হলো এমন পরিস্থিতির শিকার। মা, বাবা রোজ রোজ রাতে মদ খেয়ে এসে তোমাকে এত মারে, তুমি কিছু বলো না কেন? কি আর বলবো বল, তোর বাবা শুধরানোর নয় রে, আমার কপালটাই খুব খারাপ। নে যা, চুলটা বাঁধা হয়ে গেছে, গিয়ে শুয়ে পড় যা। মা, হ্যাঁ বল। তুমি আজকে আমাদের সাথে শোও না? না রে মা, তোদের সাথে শুলে আমি জলদি জলদি উঠতে পারবো না, সকালে অনেক কাজ থাকে। যা তুই শুয়ে পড় গে, যা। খাবার দিবি না? তাড়াতাড়ি কর। শ্রেয়া, শ্রেয়া, তরকারিতে নুন দিস না? চোখ বন্ধ করে রান্না করিস? কাঁদছিস কেন? কাঁদছিস কেন? শোন, আমি তোর বর, বুঝলি? যারা বড় হয় না, এরকম একটু আধটু গায়ে হাত দেবে। আর বসে ঘুমাতে হবে না, যা রান্না কর, আমি বেরো এক্ষুনি। বেরো বেরো। মা, তোর মা পালিয়েছে, আর কোথায় পালিয়েছে কার সাথে এত আমি জানি না। এখন থেকে সব কাজ তোকেই করতে হবে, বুঝেছিস?
ছেড়ে কোথায় গেলে মা? কোথায়? মদ্যপ বাবার অত্যাচারে ঘর ছাড়লো সীমার মা। পরিবারের সদস্য হলো 4 জন, ছোট 2 ভাই আর মাতাল বাবাকে নিয়ে কোনো রকমের দিন কাটাতে শুরু করে সীমা। মা হারা অসহায় মেয়ে ধীরে ধীরে হয়ে ওঠে সংসারের পরিচারিকা। নানান কাজের মাঝে মায়ের করা বিনুনি চুল হয়ে ওঠে রুক্ষ শুকনো। কখনো বাবার জন্য রান্না করা, আবার কখনো ভাইদের সামলানোর সাথে সাথে সংসারের যাবতীয় কাজ। অভিশাপের একটা দিন কাটাচ্ছিল মেয়েটা। দিদি চুলটা আছড়াতে পারছি না, চুলটা আছড়ে দে না। দাঁড়া আসি। বাবা দেখি বড় হচ্ছে অথচ নিজের চুলটাও আঁচড়াতে পারে না। দিদি আমাকেও আঁচড়ে দে না। দাঁড়া দিচ্ছি। শোন, ব্যাগে টিফিন দিয়ে দিয়েছি, স্কুলে টিফিনের সময় খেয়ে নিবি। আর কোনো রকম দুষ্টুমি যেন না করা হয়। স্কুল ছুটি হলে সোজা বাড়ি, মনে থাকবে? আচ্ছা দিদি। যা এনে ধর ধর ধর, তাড়াতাড়ি তাড়াতাড়ি ধর। ব্যাগের চেনটাও নে, যা যা। কিরে সীমা, কাট কাটছিস? আরে জেঠি এসো, দাঁড়াও। বসো জেঠি, বসো। জ্বালানি শেষ গো, তাই কাঠগুলো একটু কেটে রাখছিলাম। এইটুকু মেয়ে হয়ে একা হাতে তুই কিভাবে এত কিছু করে যাচ্ছিস? তোর মা তো গেল এই মাতালটার হাত থেকে মুক্তি নিয়ে, তোদেরকেও নিয়ে যেতে পারতো। কিরে, কি ভাবছিস? হ্যাঁ কিছু না জেঠি। তোকে দেখে বড্ড মায়া হয় রে মা। আর কি বলবো জেঠি, কপালে যা লেখা ছিল সেটা তো বদলাতে পারবো না। কেন? তোর মা তো বদলে নিল। আর তাছাড়া তোর বাবার মতো এমন একটা অসভ্য মাতালের সাথে কে থাকবে বলতো? তুই কি করে সহ্য করছিস, কি করে সব করছিস, আর তো ভাবতেই পারি না। আমি ওসব মুখ বুজে সহ্য করে নি। এ বাবা, কত বেলা হলো রে, ছেলেটার খাবার দেওয়া হয়নি। আমি আসি রে। ঠিক আছে জেঠি, আবার এসো সময় করে। আসি। হ্যাঁ দিদি, বাবা কাজ থেকে এসে কোথায় যায়? বাবার আরো অনেক কাজ থাকে না, সেখানে যায়। আচ্ছা দিদি, মা আমাদের ছেড়ে কোথায় গেছে? মা কি আর আসবে না? কাঁদিস কেন দিদি? কাঁদিস না। অনেক রাত হচ্ছে, এবার তোরা ঘুমো যা। বাহ, মা শালা পালিয়েছে আর এরা দেব্যে ঘুমাচ্ছে। বাহ ভালো।
এই সীমা, বলছি যে কালকে আমি একটু সকাল সকাল বেরোবো। হ্যাঁ, তো তাড়াতাড়ি আমার রান্নাটা করে দিস। এই কি বললাম শুনলি? হ্যাঁ বাবা, কিছু বললে? হ্যাঁ, বলছি যে আমি কালকে সকাল সকাল একটু বেরোবো, তাই তুই ভোর ভোর উঠে আমার রান্নাটা করে দিস। ঠিক আছে বাবা। হ্যাঁ। কিরে, বউ তো গেছে অনেকদিন হলো, এবার একটা বিয়ে থা কর। আর আরে আমি কি বলছি সেটা ভালো করে বোঝ। সারাদিন ধরে এত খাটাখাটনি, তার উপর আবার দেশি মদ, তারপরে রাতে বাড়িতে গিয়ে একা বিছনাতে ঘুমাতে ভালো লাগে? বা আমি তো পারবো না এসব করতে। বিয়ে একটা যখন টিকলো না, আর টিকবে বলে মনে হয় না রে। তবে হ্যাঁ, রাতে মদ খেয়ে একা শুতে অনেকটাই কষ্ট হয় রে, একটু নয়। সীমা, এই সীমা, এই দিদি কোথায়? বাবা, দিদি কণিকা জেঠিমার বাড়িতে গেছে। সীমা, এই সীমা, তুই জানিস আমি এখন কাজ থেকে ফিরি, আর এখন তুই এই বাড়ি থেকে আড্ডা মারছিস? ইয়ার কি হচ্ছে? আর হবে না বাবা, আর যাবো না। আমাকে মেরো না। সত্য সব। দিদি, তুই কাঁদছিস কেন? কিছু না ভাই, তুই ঘুমো।
মাহারা এই নাবালিকার জীবনে এমনিতেই ছিল অক্লান্ত পরিশ্রম আর বেদনাদায়ক যন্ত্রণা। একদিকে সংসারের সমস্ত কাজ, আর অন্যদিকে মাতাল বাবার অত্যাচার, আর তার উপর শুরু হয় এক নতুন যন্ত্রণা। পান্নালাল রোজ মদ খেয়ে এসে মাঝে মধ্যেই ঝাঁপিয়ে পড়তো সীমার উপর, আর তাই বাধ্য হয়ে নাবালিকা মেয়েটিকে নিজের ঘর ছেড়ে রাত কাটাতে হতো পাশের কাকিমা জেঠিমাদের বাড়িতে। জেঠি, ও জেঠি, ও জেঠি, এসো না। এত রাতে জেঠি, বাবা, বাবা আমাকে। চল আগে ঘরে চল, তারপর শুনছি সব। চল স্বামী, স্ত্রী এবং 3 সন্তান নিয়ে তার সংসার, এবং কিন্তু লোকটি খুবই মদ্যপ অবস্থায় নেশা করে থাকে, কোনো কাজকর্ম করে না। বাড়িতে এসে তার স্ত্রীর সঙ্গে গণ্ডগোল, তার স্ত্রী তাকে ছেড়ে দিয়ে অন্যত্র চলে গেছে। এবার বাড়িতে পড়ে থাকলো তার একটা 14 বছরের মেয়ে, আর তার থেকে ছোট আরও 2 তার ভাই। এই নিয়ে তার সংসার চলছিল। এবার 2 মাস পরে, মানে ওর মা চলে যাওয়ার 2 মাস পর থেকে ওই মেয়েটার প্রতি তার টার্গেট দেখা দিল, এবং সে তখন ওই মেয়েটিকে নানানভাবে উত্ত্যক্ত করতো। বিশেষ করে রাত্রি যখন বাড়িতে ঢুকতো, রাত্রিবেলায় উঠে মেয়েটার গায়ে হাত দিত এবং মেয়েটাকে নানানভাবে উত্ত্যক্ত করতো। মেয়ে প্রথমে বুঝতে পারেনি ব্যাপারটা। পরবর্তীকালে বাবার এই ধরনের ঘটনা দেখে বাবা একদিন তাকে নানানভাবে তাকে ধর্ষণ করার চেষ্টা করলো। পান্নার অত্যাচারে মিনা চলে গেল, আর আজ এই বাচ্চা মেয়েটার উপর। ছি 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 ছি, লোকে জানলে এসব কথা কি হবে বলো তো? আচ্ছা আচ্ছা, মদ তো অনেকেই খায়, তাই বলে এইরকম আচরণ? আমার বাবার উপর খুব ভয় হচ্ছে। পান্নাটা অমানুষ হয়ে গেছে। পান্নাটাকে এবার একটা কিছু বলা উচিত। না জেঠু, থাক, কিছু বলো না, আবার আমাকে মারধর করবে। না সীমা, তুই ভয় পাস না, কিছু না বললে বিষয়টা আরো বড় হবে। শোনো, ওকে আজ ও বাড়ি পাঠাতে হবে না, ও এখানেই ঘুমোক। তুই এখানেই ঘুমো, আর তুমি আর আমি বরং নিচে বিছনা পেতে শুয়ে পড়ি। সেই ভালো, তুই এখানেই থাক, আজ এখানেই ঘুমাবি মা। হ্যাঁ গো, রোজ যদি এমন হতে থাকে, ঘরে তো আমার একটা আইবুড়ো ছেলে আছে, এলাকার লোক জানলে আবার কি হবে বলো তো? হ্যাঁ গো, আমিও তো সেটাই ভাবছি। বাবার কাছ থেকে পাওয়া অমানবিক অত্যাচারের হাত থেকে বাঁচতে কিভাবে দিন কাটাতো সীমা? কারোর ঘরে অবিবাহিত ছেলে থাকায় বা কারোর ঘরে সদস্য সংখ্যা বেশি থাকার কারণে সবসময় সীমার ঠাঁই মিলত না এই সমস্ত বাড়িগুলিতে। তাই বাধ্য হয়ে সীমাকে রাত কাটাতে হতো গ্রামের নির্জন গাছতলাতে। মা, আমাদেরকে এভাবে কেন মেলে চলে গেলে? কোথায় গেছো মা? আমাদেরকেও নিয়ে চলো না, আমি আর পাচ্ছি না বাবার এই অত্যাচার মারধর সহ্য করতে। নিয়ে চলো না। হ্যাঁ, আপনারা ঠিকই দেখেছেন, মাহারা এই নাবালিকা মেয়েটিকে মাঝে মধ্যেই রাত কাটাতে হতো পাড়ার নির্জন গাছতলায়। কতটা বেদনাদায়ক আর কষ্টের দিন বয়ে চলেছিল এই মেয়েটির জীবনে, কিন্তু কেউ কি ছিল না যে পারে একটু পাশে দাঁড়াতে? সীমার বাড়ির কিছুটা দূরেই থাকতো সীমার মামা আর কাকা। আপনারা দেখুন এরপর ঠিক কি কি ঘটতে থাকে এই মেয়েটির জীবনে। কি গো, ব্যাগটা দাও, বেরোই এবার কাজে। দাঁড়াও, দিচ্ছি। এই না। ঠিক আছে। শোনো, হ্যাঁ বলছি যে মানে তোমার বোন তো পালালো, বাচ্চাগুলো যে কেমন আছে কে জানি, একটু খোঁজ খবর নিলে হতো না? হ্যাঁ, আমিও ভাবছিলাম কদিন ধরে, ভাগ্নে ভাগ্নির কথা খুব মনেও পড়ছিল। দেখি কাল একবার যাবো ওদের বাড়িতে, দেখে আসি ওরা কেমন আছে। সেই ভালো।
পান্নাটা যা মাতাল, কিভাবে যে ছেলে মেয়েগুলো আছে ভগবানই জানে। ঠিক আছে, আমি আসছি। সাবধানে যেও। দুর্গা 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 দুর্গা। কই রে সীমা? আরে এই তো। আরে মিষ্টি কাকি বসো। চুলের কি দশা করেছিস? তেল টেল কি একদমই দিস না? আর তেল ঠিক করে খাবার খাওয়ার সময়টাই পাই না। যাই হোক কাকি, তোমাকে বেরুনি চুলে দেখতে সুন্দর লাগে। হ্যাঁ রে সীমা, কণিকাদির কাছে শুনলাম তোর বাবা নাকি তোর সাথে খারাপ কাজ করার চেষ্টা করেছে। আই সীমা, কি ভাবছিস? কিছু না। দেখ, তোর বয়স অল্প, তোর বাবার লোকটা তো ভালো নয়। তোর যদি কোনো অসুবিধা হয় আমাদের জানাস। আমাদের যদিও না বলিস, তোর কাকারা তো সামনেই থাকে, আর মামার বাড়িও তো বেশি দূরে নয়, তাদের জানাস। কাকে বলবো? নিজের বাবা, নিজের পরিবার। এই আমি যাই, আমার অনেক কাজ আছে রে, সাবধানে থাকিস। আবার এসো কাকি সময় করে। সময় পেলেই আসবো। এই নাও তোমার গামছা, স্নানটা সেরে এসো। হ্যাঁ যাচ্ছি, তুমি খাবারটা বাড়তে থাকো। আর শোনো, আমি আজকে সীমাদের বাড়ি যাবো, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, সে ঠিক আছে, তুমি স্নানটা সেরে এসো, আমার রান্নার রেডি, একদম খাবার বেড়ে দিচ্ছি। ঠিক আছে। মামা। আরে সীমা, আমি তো আজ তোদের বাড়ি যাবো ভাবছিলাম। মামা। কি হয়েছে মা, কাঁদছিস কেন? সীমা, সীমা, মামি। কি হয়েছে মা? কি হয়েছে বল মা, বল মা, বল বল, কি হয়েছে সীমা, বল মা, বল আমায়, বল কি হয়েছে। ও সীমা, বল মা, কাঁদিস না মা, বল কি হয়েছে, বল না মা, বল। ও মা, মারে মা। ছি 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 ছি, রান্নাটা এত জানোয়ার হয়ে গেছে যে মদ খেয়ে মা মেয়ে বউ সব জ্ঞান হারিয়ে ফেলেছে। ইচ্ছে করছে জুতো পেটা করি, জুতো পেটা করি। আমি আর পারছি না মামি, বাবার এই অত্যাচার আর মারধর সহ্য করতে। তোরা থাক এখানে, তোদের আর ওই বাড়িতে ফিরতে হবে না। আমি দেখছি একবার পান্নার সাথে কথা বলে এর একটা সমাধান করতেই হবে। কোনো সমাধানের দরকার নেই, ওরা থাকে এই বাড়িতে। ওই জানোয়ারটা না কোনোদিন শুধরবে না। কাঁদিস না মা, কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না। পরবর্তীকালে দেখা গেল যে দুদিন পরে আবার একটা সেম ঘটনা ঘটলো। ঘটনার পরিপ্রেক্ষিতে সে তখন বাড়ির থেকে বেরিয়ে এসে তার মামা বাড়িতে শেল্টার নিল। তখন সেই মামা বাড়িতে বলার পরে মামা তখন বলল দেখছি কি করা যায়। তখন সে তার বাবার সঙ্গে কথা বলেছিল, কিন্তু কোনো ফ্রুটফুল রেজাল্ট হয়নি। আরে মহিমদা, তোমার কাছেই যাচ্ছিলাম। আমার বাড়িতে তালা চাবি দেওয়া কেন? আর ছেলে মেয়েগুলো কোথায়? ওরা তোমার বাড়িতে নেই, ওরা সব আমার বাড়িতে। তোমার বাড়িতে কখন গেল আর কেনই বা গেল? কারণ তুমি মানুষ নেই বলে। তুমি না জানোয়ার হয়ে গেছো, আর জানোয়ারের সাথে তো মানুষ থাকতে পারে না। তুমি মুখ সামলে কথা বলো মহিমদা। মুখ সামলে কথা বলবো মানে? তুমি বাবা হয়ে নিজের মেয়ের সম্মান নষ্ট করতে যাও? তোমার কোনো বিবেক নেই পান্না, তুমি কি মানুষ? এসব তুমি কি বলছো? কে বলেছো তোমাকে এসব কথা? সীমা আমাকে সব বলেছে। তুমি প্রায় রাতেই এসব কাজ চালিয়ে আসছো। মিথ্যে বলেছে, মিথ্যে। মিথ্যে নয় পান্না, সত্যি, সব সত্যি। তোমার অত্যাচারে মিনা ঘর ছেড়ে চলে গেছে, এখন তুমি ওই বাচ্চা মেয়েটার পিছনে পড়েছো। তুমি ভুল করছো মহিমদা, তোমার বোন আমার অত্যাচারে পালায়নি। আরে ওর অন্য একজন পরপুরুষের সঙ্গে সম্পর্ক ছিল, ওইসব চক্কর ফক্কর যা বললে ওইসব ছিল, তাই তার সঙ্গে পালিয়ে গেছে। ও কি ভেবেছে আমি কিচ্ছু জানি না? তোমার বোন একটা নোংরা মেয়ে ছিল। আরে যদি আমার অত্যাচারেই পালাতো তাহলে বাচ্চাদের নিয়ে অন্য কোথাও চলে যেত, এইভাবে পরপুরুষের সঙ্গে পালিয়ে যেত না। তোমার বোন একটা বেহায়া মেয়ে ছেলে। মানলাম, মানলাম আমার বোন অন্যায় করেছে, কিন্তু কিন্তু ওই বাচ্চাগুলো কি অন্যায় করেছে? আর সীমা তো
সীমা তো একটা নাবালিকা মাত্র, তুমি ওর সাথে কেন এমন করলে? আরে আমি কিচ্ছু করিনি। আরে ওর মা পালিয়েছে, তাই জন্য এখন ওকে সব ঘরের কাজ করতে হয়। তাই হয়তো কি বলে আমার ওপর দোষ চাপানো যেসব বলে বেড়াচ্ছে। আরে এসব করে কিন্তু কোনো লাভ হবে না, এটা খেয়াল রেখো। যাই হোক আমি ওর বাবা, আর এটাই ওর বাড়ি। ওর মা যখন নেই তখন ওকেই কিন্তু সব কাজ করতে হবে। ওরা কেউ এখানে আসবে না, আমি ওদের আসতে দেবো না। তুমি যা বলো করে নাও। ওদের তো এখানে আসতেই হবে। আর হ্যাঁ, তুমি পারলে না এই দিকে আসবে না একদম। হ্যাঁ, কারণ তোমার বোনের রক্ত তো তোমার মধ্যেও আছে, খেয়াল রেখো। একদম আসবে না এদিকে। যাচ্ছি, কিন্তু তুমি আমার বাড়িতে গিয়ে ওদের অন্তত আনতে যেও না। বুঝলে রাধা, কাল একবার পারলে মনোজদের বাড়িতে যেও তো, লোনের জন্য কথা বলতে। হাতে পয়সা কড়ির অবস্থা খুব একটা ভালো না। ঠিক আছে, যাব। এ নাও বাজারটা নাও। আরে তুই রান্না করছিস, তোর মামি কোথায়? মামি মনোজ মামাদের বাড়ি গেছে। তুমি দাও বাজারটা, আমি রান্না শুরু করি। না 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 না, থাক, তোর মামি এসে রান্না করবে। আরে তুমি দাও তো। তাছাড়া মামি একা আর কত করবে, তার উপর আমরা আবার 3 জন। অনেক দিন তো হলো মামা, আমরা না হয় চলে যাই। তাছাড়া তোমার একের পর এক খরচ বাড়ছে। অনেক বড় হয়ে গেছিস না, খুব পাকা পাকা কথা বলতে শিখেছিস। যাই হোক শোন, তোদের আর ওই নরকে যেতে হবে না, আমি এখানে সব সামনে নেব। কিন্তু মামা, আর কোনো কথা নয়। আমি স্নানে যাচ্ছি, আমাকে কাজে বেরোতে হবে। হ্যাঁ, আমি আসছি গো। সাবধানে যেও। এই সীমা, জয়, বিজয়, চল আমার সাথে। কি পান্না, তুমি কেন এসেছো? চা খেতে আসিনি, ওদেরকে নিয়ে যেতে এসেছি। তোমাকে চা নয়, বিষ খাওয়ানো উচিত। খাবে একা? নেবো এনে। দেখো বৌদি, আমারও একটা সংসার আছে, সেটা তোমরা ভুলে যাচ্ছ। কিন্তু তোমার মতো জানোয়ারের মুখে না এসব কথা মানায় না। আমি অত কথা কিচ্ছু শুনতে চাই না, আমি ওদের নিয়ে যেতে এসেছি, ব্যাস এটুকুই আমার কথা। ওরা কেউ যাবে না। এই সীমা, চল আমার সাথে। কি হলো, চল। বললাম না ওরা যাবে না। বৌদি তুমি কিন্তু ভুলে যাচ্ছ যে একদিন আমি ওদের খাইয়ে পড়িয়ে এসেছি। এই অনেক মা বাড়ি ঘরে আছে, চল এবার আমার সাথে চল। কাজটা কিন্তু তুমি ভালো করছো না পান্না। শোনো, ওরা আমার ছেলে মেয়ে, এসব না আমাকেই ভাবতে দাও। আমার বোন না থাকলে ওরা আমার ভাগ্নে ভাগ্নে, আমি কিন্তু ওদের রোজ খবর নিতে যাব। চল চল। দিদি, আজ থেকে আমরা আবার এই বাড়িতেই থাকবো। ভাই, এটাই তো আমাদের বাড়ি, আমাদের এখানেই থাকতে হবে। দিদি, বাবা যদি আবার তোকে মারে? কিচ্ছু মারবে না। নে, এবার তোরা ঘুমা, যা। তোরা এখনো শুসনি? হ্যাঁ, খাওয়া তো অনেকক্ষণ হয়ে গেছে। তুই খেয়েছিস তো? যা, জেগে থাকিস না। ঠিক আছে ঘুমা। আমি এদিকটা বুঝিয়ে দিচ্ছি, মাথা দিকটা বুঝে নে। হ্যাঁ, শুয়ে পড়ো। হয়ে গেছে। তোরাও সময় মতো খেয়ে নিস। হ্যাঁ, ঠিক আছে বাবা, আসছি, সাবধানে থাকবি।
কিরে মা, কিরে মা, সব ঠিক আছে তো? হ্যাঁ মামা, বাবা আজ আমার সাথে খুব ভালো করে কথা বললো। আমি আর তোর মামি খুব চিন্তায় থাকি রে মা। আর চিন্তা করো না মামা, বাবা মনে হয় পাল্টে গেছে। এর আগে বাবা কখনো আমার সাথে এত ভালো করে কথা বলেনি। শোন মা, আমি কিন্তু রোজ আসবো, তুই কিছু হলেই আমাকে বলবি, কিচ্ছু লুকোবি না। আচ্ছা মামা। আসছে। মামাবাড়ি থেকে পান্নালাল সীমা আর তার দুই ভাইকে নিয়ে আসার পর থেকে মামা মহিম প্রায় আসতো খোঁজ খবর নিতে। আগের মতো আর অত্যাচার হচ্ছিল না সীমার উপর, তাই কিছুটা স্বস্তির শ্বাস ফেলতে পারছিল এই অসহায় নাবালিকা। বাবা পান্নালালের কিছুটা ভালো ব্যবহার যেন সীমার জীবনে অনেকটা সুখ এনে দিয়েছিল। এইভাবেই কাটতে থাকে বেশ কিছুদিন। ঘটনার দিন সকালবেলা মামা মহিম এসেছিল সীমার বাড়িতে, আর তারপর কি ঘটল দেখুন। সীমা। মামা, তুমি এসো, বসো। বল, সব ঠিক আছে তো? হ্যাঁ মামা। পান্না আর কিছু? না মামা, তোমাকে বললাম তো আগের দিন, বাবা এখন আর অমন নেই, অনেক পাল্টে গেছে। যাক বাবা, ভালো হলেই ভালো। তোদের জন্য না খুব চিন্তায় থাকি রে মা। চিন্তা করো না মামা, আর কিছু হবে না। আসলে কি জানিস তো, তোর মায়ের জন্য শুধু আমি চুপ করে থাকি। তোর মা যদি আগে থেকে আমাকে সবকিছু বলতো না, তাহলে হয়তো এরকম হতো না। বাদ দাও মামা মার কথা, আগে মার কথা মনে পড়লে খুব কষ্ট হতো, এখন রাগ হয়। যাক, শোন না, আমাদের পাশের পাড়ায় অর্কেস্ট্রার দল আসছে, চল তোদের নিতে এলাম। না মামা, আমি যাব না, আমার আজ অনেক কাজ, তুমি ভাইদেরকে নিয়ে যাও। আরে রাখ তো তোর কাজ, চল আমার সাথে। না মামা, তুমি জয় বিজয়কে নিয়ে যাও, আমি অন্য দিন যাব। তো তারা কোথায় দেখছি না তো? ওরা পাশেই খেয়েছে, দাঁড়াও আমি ডেকে নিয়ে আসছি। জয় বিজয়, জলদি আয়, মামা এসেছে নিতে। সীমা, তোকে কত করে বললাম চল। আমি পরে যাব তো মামা। দিদি চল না রে, তোকে ছাড়া আমাদের ভাল লাগবে না। না ভাই, তোরা যা, আমি পরে যাব। আচ্ছা সাবধানে থাকবি, তুই একা থাকবি আজ, আমার না ভালো লাগছে না। তুমি আবার মামা, বলছি চিন্তার কোনো কারণ নেই। যাই হোক, সাবধানে থাকিস, আর তোর কোনো সমস্যা হলেই আমাকে জানাতে কিন্তু দেরি করবি না। হ্যাঁ, তোমরাও সাবধানে যেও। আচ্ছা, চল চল তোরা এগো, আমি সাইকেলটা নিই, চল 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 এগো। কাকি, ও কাকি, কোথায় তুমি? আরে সীমা, তুই আয় বস। না বসবো না, আমাকে একটু চুলে তেল দেবে? অনেক দিন চুলে তেল দেওয়া হয়নি। আরে তুই বস না, তোর চুলে আমি তেল লাগিয়ে দিই। আবার তুমি? সেই মা যেদিন চুলে তেল দিয়ে বিনুনি করে দিয়েছিল, তারপর আর চুলে তেল দেওয়া হয়নি। নে, তোর চুলে তেল দেওয়া বিনুনি দুটোই হয়ে গেল। আজ আসি গো। কেন, বসবি না? না কাকি, আবার পরে আসবো। ঠিক আছে। আসি গো। সাবধানে যাস। পরবর্তীকালে বাবাও মেয়েটাকে নিয়ে চলে আসে তার বাড়িতে, এবং সেখানে এনে যখন রাখে, দুদিন ভালো ছিল, আবার 3 দিনের দিন আবার সে তখন মেয়েটার উপরে এই অত্যাচার শুরু করে, সেক্সুয়াল হ্যারাসমেন্ট। এবং লাস্টে একদিন সে ঘর থেকে পালিয়ে যে একটা চিৎকার করে, কিন্তু কোনো লোক এসে সাহায্য করলো না, কিন্তু
সে একটা বাঁশবাগানে সারা রাত বসে বসে কাটালো। তোমাকে যেটা বলছিলাম, থাক মা, আর বলতে হবে না, আর বলতে হবে না। আমি তোকে এত করে বললাম আমার সাথে আসতে, তুই শুনলি না আমার কথা, তুই শুনলি না। শোনো, আর কোনো কথা নয়, চলো এবার থানাতেই যেতে হবে। ঠিক বলেছো। সেই সব কথা কাউকে বলতে পারছে না। যখন সে অত্যাচারের সীমানা পার হয়ে গেল, বাবা তখন একদিন জোর করে ধর্ষণ করলো, তখন তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে তার মুখ চিপে ধরলো, তাকে ধর্ষণ করলো। তখন সে বেরিয়ে এসে তার মামাকে বলল এবং তখন এলাকার কিছু লোকজন যে থানায় একটা অভিযোগ করলো, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তার বাবাকে গ্রেপ্তার করা হলো। থানায় চল। কেন স্যার, আমি কি করেছি? আমাকে ছেড়ে দিন স্যার। ও তো ঘুমোচ্ছিল। তুই? আমিও ঘুমোচ্ছিলাম তো। এবার থানায় গিয়ে ঘুমাবি, ঠিক আছে? হ্যাঁ, ওকে মারতে মারতে গাড়িতে তুলুন। ওকে স্যার। আমি কিছু করিনি। গ্রেপ্তার করে তার নামে চার্জশিট প্লেস করা হয়েছে। এখন মামলাটি বিচারাধীন অবস্থায় আছে, সাক্ষী সাবত শুরু হয়েছে। আমরা চাইব যে আরও দ্রুত যাতে এই মামলাটির দ্রুত বিচার হয়ে যাতে কঠিনতম শাস্তি হয়। এই ধরনের বাবা যারা সমাজের পক্ষে একটা কলঙ্ক, যেটা অধ্যায় রচিত হলো এই তার মেয়েকে নিয়ে, এটা খুবই নিন্দনীয় ঘটনা বলে আমরা মনে করি। আপনারা প্রত্যেকেই দেখলেন কতটা অমানবিক ঘটনা। জন্মদাতা পিতা নিজের মেয়েকে সমাজের চোখে বানিয়ে দিল ধর্ষিতা। এত কিছু হবার পরও অসহায় মেয়েটি পারল না নিজেকে বাঁচাতে। পান্নালাল গ্রেপ্তার হবার পর বনগাঁ আদালতে এই মামলাটি বিচারাধীন হয় এবং শাস্তি পায় পান্নালাল। আমাদের সমাজে তো এত কিছু আকছাড় ঘটছে, কিন্তু তাতে কি আমাদের চেতনা ফিরছে? প্রশ্নটা আপনাদের কাছে। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন।